অঙ্ক শুরু করার আগে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি, তোমরা একটু গুরুত্ব সহকারে মন দিয়ে শুনবা। প্রতিটি চ্যাপ্টার করার আগে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি কষে দেখিয়ে অঙ্ক করাবো না, তার আগে অধ্যায় সংক্রান্ত যাবতীয় সূত্র কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কষে দেখিয়ে অঙ্ক আরম্ভ করব। তোমরা কিন্তু প্রত্যেককে ওই ডাইরেক্ট কষে দেখিয়ে অঙ্কতে চলে যাবে না। যে ধারণা ক্লাসটা করাবো, কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, সেই ক্লাসটার উপর বিশেষভাবে গুরুত্ব রাখবো। তাহলে কি হবে, দেখা গেলো একটা চ্যাপ্টারে 40 থেকে 50টা অঙ্ক আছে, তাহলে আমি না বুঝে যদি শিখতে চাই তো আমাকে 50টা অঙ্ক শিখতে হবে, এবং 50টা শিখেও যে আমি নামাতে পারবো এর নিশ্চয়তা কিন্তু নাই। কিন্তু আমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে এই ভিডিওগুলো দেখি, তাহলে আমাকে 4-5টা অঙ্ক যদি আমি শিখে যাই, তাহলে আমি বাকি সমস্ত অঙ্ক নিজে থেকেই করতে পারবো। তার জন্য এই সরল সুদ কথা বলে না, যতগুলো চ্যাপ্টার 26খানা চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টারে আগে আমি প্রথমত কি করব, কনসেপ্ট ক্লিয়ার ক্লাসটা দেখবো, তারপরে কষে দেখি অঙ্কগুলোতে আমরা ধীরে ধীরে ঢুকবো। এই কথাটা যেন প্রতিটা স্টুডেন্ট ফলো করে, তাদের মঙ্গলের উদ্দেশ্যে এই শুভবার্তা দেওয়া। এই বলে আমি সরল সুদ কষা চ্যাপ্টারটা আরম্ভ করছি। দেখো, টপিকটা দেখে তোমরা কিন্তু ধারণা করতে পারছো প্রত্যেকে যে চ্যাপ্টারের নামটা হচ্ছে কি সুদ কষা। এই সুদ সুদ শব্দটা আমরা প্রতিনিয়ত শুনে থাকছি, কিন্তু এই সুদ জিনিসটা আসলে কি, সেই সুদ সম্বন্ধে আগে আমি কিছু বলছি। দেখো, আমরা প্রত্যেককে কিন্তু সুদ শব্দটা শুনেছি, যে যে কোনো ব্যক্তি হোক বা ব্যাংক থেকে হোক বা কোনো ব্যক্তির কাছ থেকেও হোক, আমরা কিন্তু সুদটা নিয়ে থাকি। সুদটা কিভাবে নিই, কোনো এক স্টুডেন্টেরই আমার দেখা গেলো কোনো কিছু টাকার দরকার পড়লো, ও তখন তার বন্ধুর কাছে গিয়ে আবেদন করলো যে যে আমি তার কাছ থেকে 10,000 টাকা পেতে চাই। ও তার কাছ থেকে 10,000 টাকা কি করলো, ধার চাইলো। এবার ওর বন্ধু কি করলো, টাকা ধারটা দিতে চাইলো, কিন্তু ও আবার একটা শর্ত খাড়া করে দিল যে আমি 10,000 টাকা ধার দেবো ঠিকই, সেটা 1 মাস পর হোক বা 2 মাস পর হোক। সে বলছে আমাকে রিটার্ন করার টাইমে কত টাকা রিটার্ন করতে হবে, 12,000 টাকা আমাকে রিটার্ন করতে হবে। তাহলে আমি ধার নিলাম কত টাকা, আমি ধার নিলাম 10,000 টাকা, কিন্তু আমাকে দিতে হচ্ছে কত টাকা, 12,000 টাকা। তাহলে আমাকে এক্সট্রা কত টাকা পে করতে হলো। তাহলে আমরা প্রত্যেককে সহজভাবে দেখতে পাচ্ছি যে আমি ধার করেছি 10,000 টাকা, আর আমাকে দিতে হবে 12,000 টাকা। তার মানে 12,000 থেকে যদি আমি 2,000 টাকাটা মাইনাস করে দিই, এই 10,000 টাকা অ্যামাউন্টটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে পড়ে থাকছে কত টাকা, 2,000 টাকা। এই 2,000 টাকার যে মানটা বেরোলো, এই টাকাটাকেই আমরা বলছি সুদ, বা ইংরেজি টার্মটা তোমরা প্রত্যেকে শুনেছো, এটাকে বলা হয় ইন্টারেস্ট। তাহলে সুদ জিনিসটা কি, তাহলে আমরা যে টাকাটা ধার নিব তার চাইতে অতিরিক্ত যে টাকাটা আমরা পে করব, সেই টাকাটাকে বলা হচ্ছে কি সুদ। এবার এই সরল সুদ কষা চ্যাপ্টারে জন্য একটি মাত্র ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলার সাহায্যে যাবতীয় অঙ্ক ওই চ্যাপ্টারতে, সরল সুদ চ্যাপ্টারতে টোটাল 1 থেকে 22 দাগ পর্যন্ত যে অঙ্ক রয়েছে, সবগুলো অঙ্ক ওই একটা ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা সলভ করতে পারবো। ওই ফর্মুলাটাকে ভালোভাবে আমরা মনে রাখতে হবে। দেখো, ফর্মুলা হচ্ছে, সুদ বের করার ফর্মুলা হচ্ছে আই সমান পি আর টি বাই 100। ওই একটা ফর্মুলার সাহায্যে যাবতীয় অঙ্ক হবে। এবার টার্মগুলো মানে জানতে হবে। দেখো, আই আই সমান হচ্ছে কি, আই হচ্ছে বাংলাতে হচ্ছে সুদ। সুদকে আই দ্বারা কেন লেখা হচ্ছে, যে সুদ তার ইংরেজি টার্মটা হচ্ছে ইন্টারেস্ট, INTREST, ইন্টারেস্ট। তার জন্য সংক্ষেপে ওকে আই দ্বারা আমরা লিখছি। তারপরে হচ্ছে পি, পিটা হচ্ছে মূলধন বা আসল, ইংরেজিতে একে বলা হয় প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের প্রথম অক্ষরটা যেহেতু পি, তার জন্য এটাকে সংক্ষেপে পি দ্বারা লেখা হচ্ছে। তারপরে হচ্ছে আর, আরটা হচ্ছে সুদের হার, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তার জন্য এটাকে সংক্ষেপে আর দ্বারা লিখছি। আর সবশেষে পড়ে থাকছে টি, টিকে বাংলাতে সময় দ্বারা বোঝানো হবে। ইংরেজি টার্ম হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে টাইম, সময়ের ইংরেজি টার্ম হচ্ছে কি টাইম, তার জন্য সংক্ষেপে ছোট হাতে টি দ্বারা লেখা হচ্ছে। তাহলে আই সমান পি আর টি বাই 100, এই ফর্মুলাটাতে আইটা হচ্ছে সুদ, পিটা হচ্ছে মূলধন বা আসল, আরটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে কি সময়। এবার অঙ্কতে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা আই, কোনটা আর, কোনটা পি, কোনটা টি, সেই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে।
দেখো আর চিনতে আমাদের অসুবিধা হবে না, আর হচ্ছে সুদের হার। সবসময় আরটাকে এভাবে পার্সেন্টেজ আকারে লেখা থাকবে, কখনো 5%, 6%, 7%। পার্সেন্টেজ আকারে দেখলে আমরা বুঝে যাবো এটা কিসের মান আছে, এটা আর এর মান। সময় টি, এটা সময়টা হয়তো যখনই আমরা ব্যক্তির কাছে টাকা ধার নেবো, সময়টা তখন আমরা এখানে 1 মাস লেখা থাকতে পারে, 2 বছর লেখা থাকতে পারে, 5 বছর লেখা থাকতে পারে। তাহলে মাস থাক, বছর থাক, দিন থাক, যে আকারে থাক, দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সময়। আর আরেকটা জিনিস পড়ে থাকছে বোঝার ব্যাপার, মূলধন বা আসল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে এই জিনিসটাতে পড়ে বুঝতে হবে যে মূলধন দেওয়া আছে না সুদ দেওয়া আছে। চলো এবার মূলধন জিনিসটা হচ্ছে কি বা আসল জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে একেবারে ভালোভাবে বুঝতে হবে। ধরো এক ব্যক্তি কারো কাছ থেকে গিয়ে 10,000 টাকা ও ধার নিয়েছে। তাহলে যে টাকাটা আমি ধার করব সেটা ব্যক্তি হতে পারে, ব্যাংক হতে পারে, কোনো পোস্ট অফিস হতে পারে। যে কোনো জায়গা থেকে আমরা যে টাকাটা ধার নিব বা ধার দিব, সেই টাকাটাকে বলা হয় মূলধন বা আসল। সেটাকে সংক্ষেপে পি দ্বারা লিখবো। আর সুদ কথাটা যেটা বললাম, যে টাকাটা ধার নেওয়ার পরে অতিরিক্ত যে টাকাটা আমাকে দিতে হচ্ছে, সেই টাকাটাকে বলা হচ্ছে কি সুদ বা আয়। এবার একটা এই রিলেটেড এই ফর্মুলার সাহায্যে এবার আমরা অঙ্কগুলোকে শিখতে হবে। এবার এখানে এই ফর্মুলাটা তার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, কখানা টার্ম রয়েছে, টোটাল 4খানা টার্ম রয়েছে। 1খানা, 2খানা, 3খানা, 4খানা, এই 4খানা টোটাল টার্ম আছে। 4টা টার্মের মধ্যে তোমাকে যদি দেখা গেলো আমি পি বলে দিলাম, আর বলে দিলাম, টি বলে দিলাম, তাহলে 3টা মান যদি বসিয়ে দিই, তাহলে তোমরা অনায়াসে আয়ের মানটাকে নির্ণয় করতে পারবে। 4খানা টার্মের মধ্যে আমি 3খানা মান বলে দিলাম, তার মানটি বসে কাটাকাটি করলে কি বেরিয়ে আসবে, আয় বেরিয়ে আসবে। 4টা টার্মের মধ্যে তোমার কোশ্চেনে দেখা গেলো কখনো পি বের করতে বলছে, তাহলে পি বের করতে বললে আর টি দেখা গেলো আই বলে দিল, সেখান থেকে কিন্তু এবার পিটাকে আমরা নির্ণয় করতে পারবো। এই ফর্মুলা থেকে দেখো, যদি আমি পি নির্ণয় করি, তাহলে যদি এখানে কোনাকুনি গুণ করে দিই, পি আর টি এর নিচে কিছু নয় মানে হরে কত আছে, 1 আছে। কোনাকুনি গুণ করে দিলে পি আর টি সমান, এটা হয়ে যাচ্ছে আই ইন্টু কত হয়ে যাচ্ছে 100। বা যদি পি বের করি, তাহলে পি সমান আই ইন্টু 100 বাই আর ইন্টু কত টি। এই আর টিটা গুণ আকারে আছে, সমানের পরে এসে ভাগ আকারে চলে এলো। তাহলে এই একটা ফর্মুলা থেকেই কিন্তু আমরা প্রয়োজনে, যদি আমি এখান থেকে যদি পি বের করলাম বলি, এটা হলো, যদি আমি পি বের না করে যদি এখান থেকে আমি আবার আর বের করি, তাহলে আর, তাহলে পিটিটা গুণ আকার আছে, পিটিটা ভাগ আকারে চলে আসবে। যদি টি বের করি, তাহলে পি আরটা গুণ আকারে আছে, পি আরটা কি আকারে চলে আসবে, ভাগ আকারে চলে আসবে। এভাবে কিন্তু আমরা প্রতিটা অঙ্ক এই শুধুমাত্র এই একটা ফর্মুলার সাহায্যে কিন্তু সবগুলো অঙ্ক সলভ করতে পারবো। তো জাস্ট আজকে আমি শুধুমাত্র লম্বা করবো না বেশি ভিডিওটা, একটা মাত্র তোমাদেরকে অঙ্ক করাবো এই চ্যাপ্টার বেস দিয়ে। তারপর এরপরের দিন আবার তোমাদেরকে ধরে ধরে সিলেবাসে যা আছে সম্পূর্ণ টপিকটা কভার করানো হবে। চলো একটা অঙ্ক শুরু করি। না, কোষে দেখি 2 এর একেবারে প্রথম অঙ্কটা আজকে শুরু করছি। তোমরা যে কোনো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রথমত কাজ যেটা হচ্ছে, কোশ্চিনটাকে ভালো করে পড়বে। একবার পড়ে যদি ধারণা ক্লিয়ার না হয়, দুবার, তিনবার, যতবার খুশি তোমরা প্রত্যেকটা কোশ্চিনটাকে ভালো করে পড়ে আগে বোঝার চেষ্টা করবে যে কি কি তথ্য আমাকে দেওয়া আছে। ওই তথ্যগুলোকে এখানে আমাকে নির্ণয় করতে হবে, আর কি আমাকে বের করতে বলেছে। কোশ্চিনটা পড়ে এই জিনিসটাকে ভালোভাবে আমাকে দেখতে হবে। প্রথমে দেখো কোশ্চিনটা আমি পড়ছি, যে 2 বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা কি করলো, ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে সে হিসাব করি। তার জন্য তাহলে আমাকে কি নির্ণয় করতে বলেছে, এখানে দেখো স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে অঙ্কের মধ্যে যে কত টাকা সুদ দিতে হবে নির্ণয় করে। তাহলে এর আগে আমি কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে বললাম যে সুদ যদি বের করতে বলে, তো সুদকে আমরা কি দ্বারা লিখবো, সুদের যেহেতু ইংরেজি টার্ম ইন্টারেস্ট, তার জন্য এটাকে আমরা আই দ্বারা লিখি। তাহলে সুদ বের করতে হবে মানে কিসের মান বের করতে হবে, আয়ের মানটাকে আমাকে নির্ণয় করতে বলেছে। আর কিসে কিসে মান বলে দেওয়া আছে, যে 15,000 টাকাও ধার করেছে। যে টাকাটা আমরা ধার করব ব্যাংক থেকে বা ব্যক্তির কাছ থেকে, যে টাকাটা আমরা ধার করি না কেন, সেটাকে বলা হবে আসল বা মূলধন। সে 15,000 হতে পারে, 50,000 হতে পারে, 5 লাখ হতে পারে। আমরা যে কারো কাছ থেকে, সেটা ব্যাংক হোক বা ব্যক্তি হোক, যে টাকাটা ধার করব সে টাকাটা সবসময় হবে কি আসল বা কি মূলধন। আর এখানে একটা জিনিস বলে আছে 4 বছর বলে দেওয়া আছে, মানে এটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, বছর মানে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। মানে এটা সময়কে যেহেতু টি দ্বারা লিখি, টি এর মান দেওয়া আছে, আর পার্সেন্টেজ চিহ্ন আছে, তাহলে না ব্রেন খাটানোর কোনো প্রয়োজন নাই। এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা আর এর মান দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হলো কোশ্চিনটা পড়ে যে কি কি তথ্য আমাদেরকে দেওয়া আছে, শুধু ওই তথ্যগুলোকে আগে আমরা লিখবো। দেখো প্রথমেই দেওয়া আছে 12%, তার মানে সুদের হার বলে দেওয়া আছে 12%। তো সুদের হার, সুদের হারকে যেহেতু আমরা
আর দ্বারা লিখছি, তাহলে সুদের হার আর সমান বলে দেওয়া আছে 12%। তারপরে বলে দেওয়া আছে 15,000 টাকা, তার মানে আসল পি সমান বলে দেওয়া আছে 15,000 টাকা। তারপরে বলে দেওয়া আছে কি 4 বছর, তার মানে সময় টি সমান বলে দেওয়া আছে 4 বছর। আমাকে নির্ণয় করতে বলেছে সুদ কত টাকা হবে। যেহেতু সুদকে আয় দ্বারা লেখা হয়, তাহলে ধরে নিলাম সুদ যেটা বের করতে বলেছে ওটা সমান কত টাকা, আয় টাকা। এবার যেটা ফর্মুলা আমরা জানি প্রত্যেককে, যে আয় সমান ফর্মুলা হচ্ছে পি আর টি বাই কত 100। যেহেতু সুদ বের করছি, একক হচ্ছে টাকা। এবার আয়ের মান বের করার জন্য আমাকে 3টা মান দরকার, একটা হচ্ছে পি, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে কি টি। দেখো মজার বিষয় হচ্ছে কি, অঙ্কের মধ্যে আমাকে পিটাও বলে দিয়েছে, অঙ্কের মধ্যে আরটাও বলে দিয়েছে, অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, টিটাকে বলে দিয়েছে। শুধু মানগুলোকে বসে যদি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে অনায়াসে অঙ্কটা হয়ে যাবে। দেখো পি এর মান কত আছে 15,000, তোমরা শুধু দেখে দেখে মানটাকে বসাও 15,000। আর এর মান তো বলে দেওয়া আছে 12%, তাহলে এখানে বসিয়ে দেবো 12। তারপরে টি, টি এর মান কত বলে দেওয়া আছে 4, আর নিচে কত আছে 100, একক হচ্ছে টাকা। এবার কাটাকাটি করবো আমরা, দুটো শূন্য দুটো শূন্য, এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো তোমাদের যেটা কাজ হচ্ছে, শুধু মানটাকে বসানোর পর শুধু কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। যে এখানে একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো গুণটা আমি করে নিচ্ছি, 15 আর 4 গুণ করলে কত পাবো, এটা 60, আর তার সঙ্গে কত আছে এটা 12। শূন্য থাকলে গুণ করা তো খুবই সহজ, শূন্য ছাড়াই আমরা গুণ করবো। 6 12 কত আসছে 72, আর এখানে শূন্য আছে বসে গেল। তাহলে এটা গুণ করে আমরা পাচ্ছি 720। আর এখানে যে 150 এর জন্য শুধু 15 নিয়ে ক্যালকুলেশন করেছি, যে শূন্যটা ছিল এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। তার মানে এটা হয়ে যাচ্ছে 7,200 কত টাকা। তাহলে অতএব দিয়ে এবার শুধু অ্যান্সারটাকে লিখলেই কমপ্লিট হয়ে যাবে। অতএব 4 বছর পর ওই টাকার জন্য তাকে 7,200 টাকা সুদ দিতে হবে। তাহলে এভাবে যদি আমরা বুঝে বুঝে প্রতিটা অঙ্ক করি, তাহলে আর আমাদের কোনো অঙ্ক সমস্যা থাকবে না। এই বলে এই পর্বটা এখানে কমপ্লিট করছি। তারপর থেকে আমরা রীতিমতো ধরে ধরে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। এই বলে এই পর্যন্ত আজকের মতো সেশন এখানেই থাক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যে থেকে তোমরা রীতিমতো ভিডিও পেতে শুরু করবে। ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীকে, অসংখ্য ভালো থেকো, শুভরাত্রি।